শুভ সকাল। আমি ডাক্তার তুষার মাহমুদ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে এখন টিভির নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতনে। প্রতিবারের মতো আজকে আমরা কথা বলবো ডায়াবেটিস এবং হরমোনজনিত রোগ নিয়ে, এবং এ বিষয়ে আমাদের সাথে কথা বলতে স্টুডিওতে উপস্থিত আছেন সহযোগী অধ্যাপক ডাক্তার মির্জা শরীফুজ্জামান স্যার। শুভ সকাল স্যার, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি স্যার। আমরা প্রথমে আজকে যেহেতু কথা বলবো ডায়াবেটিস এবং হরমোনজনিত রোগ নিয়ে, আমরা একদম বেসিকের শুরুতে জানতে চাই এই যে এন্ডোক্রাইনোলজি বা হরমোন বিশেষজ্ঞ বলি, আপনাদের স্যার কি কি বিষয় নিয়ে মেইনলি কাজ করেন স্যার? ধন্যবাদ। আসলে হরমোন আমাদের বডির যেসব টোটাল নিয়ন্ত্রণ করে যেগুলো, তার মধ্যে অন্যতম হচ্ছে হরমোন। তো হরমোনজনিত আমাদের বডিতে অনেক হাজার ধরনের হরমোন আছে। রোগীরা এসে জিজ্ঞাসা করে, স্যার আমার হরমোন মানে কি? তো হরমোন সংক্রান্ত যেসব রোগগুলো আমরা সবচেয়ে বেশি ফেস করি, সবচেয়ে কমন হলো ডায়াবেটিস। এরপর আছে থাইরয়েড জনিত রোগ। এছাড়াও আমরা যেসবগুলো পেয়ে থাকি সেগুলোর মধ্যে স্থূলতা বা ওবেসিটি, শর্ট স্ট্যাচার, বাচ্চারা বড় হচ্ছে না, দেখা যায় যে এগুলো অনেক ক্ষেত্রেই হরমোনজনিত কারণ। আর অনেক কারণ আছে, এটা হরমোনজনিত কারণে হয়ে থাকে। তারপর আমাদের যে বলি সাবালকত্ব প্রাপ্তি, যে বাচ্চাদের একটা বয়সে এসে দাড়ি গোপোঠা বা মেয়েদের যে মাসিক শুরু হওয়া, তো এই যে কিছু হরমোনজনিত মানে অসামঞ্জস্যতার কারণে এগুলো অনেক সময় যে সাবালকত্ব প্রাপ্তি দিয়ে রিখতে হয়, বা অনেক সময় দেখা যায় যে অনেক আগেই চলে আসছে, 4-5 বছরে একটা বাচ্চার যে সাবালকত্বের যেসব লক্ষণগুলো সেগুলো চলে আসে। তো এই সব জিনিসগুলো আমরা ডিল করে থাকি। এর বাইরে আছে আমাদের অনেকেই জানি না যে আমাদের উচ্চ রক্তচাপ কিন্তু হরমোনজনিত কারণে হয়ে থাকে অনেক ক্ষেত্রেই, যদিও ওভারঅল ফ্রিকোয়েন্সি কম, কিন্তু আমরা যদি আমাদের কাছে যদি বলি, আমাদের অভিজ্ঞতা কিন্তু আমরা অনেক উচ্চ রক্তচাপের রোগী পেয়ে থাকি, যার কারণ আসলে হরমোন, যেটা হরমোন চিকিৎসার জন্য রক্তচাপ ভালো হয়ে যায়। এটা আমাদের দেশে যেটা এন্ডোক্রাইনোলজিস্ট বা হরমোন বিশেষজ্ঞ বলতে অনেকেই আমরা যে ডায়াবেটিস বিশেষজ্ঞ, ডায়াবেটিসের ডাক্তার, শুধু তো এতটুকুর মধ্যে সীমাবদ্ধ না আপনাদের কাজটা স্যার। মোটেই না। এটা আসলে মানুষের মধ্যে এরকম ধারণা ছিল যে একসময় আমরা আসলে জানতে পারিনি বা আমরাও জানাতে পারিনি। এখন এন্ডোক্রাইনের অ্যাক্টিভিটি কিন্তু অনেক অনেক বিস্তৃত। হ্যাঁ, ইভেন আমরা যে কতগুলো কথা বললাম যে আমাদের বোন হেলথ, আমাদের এটাও হরমোন রিলেটেড। প্যারাথরমোন বলে একটা হরমোন আছে যেটা আমাদের বোন হেলথকে রেগুলেট করে। সো হাড় ক্ষয় বা অনেক সময় হাড়ের কিছু রোগ হয় যেগুলো হরমোনজনিত কারণে হয়। রক্তের কোলেস্টেরলের কথা যদি বলি, এটা একটা মেটাবলিক ডিজিজ। আমাদের এন্ডোক্রাইন হরমোন রিলেটেড এগুলোর সম্পর্কযুক্ত। অনেক সময় দেখা যায় পেশেন্টের লবণের তারতম্য, লবণ বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে, এগুলো কিন্তু নিয়ন্ত্রণ করে হরমোন। সুতরাং এই হরমোনের ইসের জন্য রিপিটেডলি দেখা যায় যে কারো সোডিয়াম কমে যাচ্ছে অথবা বেড়ে যাচ্ছে, পটাশিয়াম কমে যাচ্ছে অথবা বেড়ে যাচ্ছে, শরীরে অস্বাভাবিক অ্যাসিড তৈরি হচ্ছে, অ্যাসিডোসিস বলি আমরা। তো এগুলো হরমোনজনিত কারণে হয়ে থাকে। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে যেমন আমাদের কিছু রোগ আছে একটু রেয়ার, বাট আমাদের ক্ষেত্রে আমরা ফেস করে থাকি কিছু মেটাবলিক রোগ, যেগুলোতে শরীরে অস্বাভাবিক রকম উপাদান জমা হয়, আমরা স্টোরেজ ডিজিজ বলে থাকি। এগুলো আমরা ডিল করে থাকি। এছাড়া কতগুলো আছে যে হরমোনজনিত কারণে আমাদের কিছু অস্বাভাবিক হরমোন থাকে আমাদের বডিতে, যেটা থাকার কথা না চলে এসেছে। যেমন মেয়েদের শরীরে পুরুষের হরমোন আধিক্য হয়েছে, যার জন্য দেখবেন যে একটা মেয়ের দাড়ি গোপ উঠে গেছে। এটা কিন্তু খুব কমন, এটা আমাদের জন্য সবার জন্য খুব বিব্রতকর, কিন্তু এটা খুব কমন। আবার অনেক ছেলেদের এখনো দাড়ি উঠছে না। তো এই বিষয়গুলি নিয়ে তার আপনারা ডিল করেন। এই জিনিসেই যে আমাদের সাধারণ মানুষের আসলে হরমোন বিশেষজ্ঞর কাছে যায়, হয় থাইরয়েড নয়তো ডায়াবেটিসের সমস্যা নেই, এবং থাইরয়েড সমস্যাটাও কিন্তু এখন বেশ প্রকট আকারে ধারণ করছে স্যার। এই বিষয়ে যদি প্রথমে একটু বলেন। জি, বাংলাদেশে আমাদের যে সমীক্ষায় দেখা গেছে প্রায় 5 কোটি লোকের থাইরয়েড ডিসঅর্ডার আছে বিভিন্ন ধরনের। এটা কিন্তু হিউজ, আমাদের টোটাল জনসংখ্যা যদি চিন্তা করি। প্রায় এগেইন আমরা এটাও কিন্তু বেশিরভাগ লোক, 50%-এর বেশি লোকজন জানে না যে তার থাইরয়েড। অন্য কারণে টেস্ট করেছে, দেখা গেল থাইরয়েড ডিজিজ। একজনের বাচ্চা হচ্ছে না, দেখা গেল তার থাইরয়েডের রোগ। একটা মাসিক অনিয়মিত মাসিক হচ্ছে বা বেশি ব্লিডিং হচ্ছে, দেখা গেল তার আসলে থাইরয়েডের রোগ। এই যে বাচ্চা বড় হচ্ছে না, থাইরয়েডের রোগ। বাচ্চা বুদ্ধি কম হচ্ছে বা তার পড়ালেখার পারফরমেন্স কম, আসলে দেখা গেল তার থাইরয়েড রোগ। সো এরকম অনেক কিছু নিয়ে যেগুলো আমরা কখনোই চিন্তা করি না। অস্বাভাবিক রকম ওজন লস হচ্ছে, খুব অস্থির হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, দেখা গেল এটা থাইরয়েডের রোগ। সো এই জিনিসগুলো এখন মানুষের মধ্যে আসলে সচেতনতা কিছুটা বেড়েছে, যার জন্য এখন আমরা এগুলো নিয়মিতই পাচ্ছি। এখন স্যার থাইরয়েডের তো একটা বড় সংখ্যা জানলাম স্যার। আমরা একটু মেইন জিনিসে আসবো, যেটা কমনলি
ডায়াবেটিসের সমস্যা নিয়ে। এটা নিয়ে আমরা সবসময় কথা বলি, মানুষও সচেতন, কিন্তু একটা দেখা যায় যে ট্যাবুর মতো, যে আমার ডায়াবেটিস হয়েছে এটা মেনে নিতে চায় না বা অ্যাডাপ্ট করতে চায় না। সো এই জায়গাতে করণীয় কি, বা কিভাবে আমরা এই স্টেপগুলি ওভারকাম করতে পারি? ধন্যবাদ। এটা একটা খুব গুরুত্বপূর্ণ অংশ, যে আমরা মানে যে কোনো একটা জিনিস যদি আমার মধ্যে হঠাৎ করে চলে আসে আমরা মেনে নিতে পারি না। সব কিছুর, শুধু ডায়াবেটিস না, যে কোনো কিছু আমরা প্রথমে মানতে পারি না। তো আমাদের প্রথম করণীয় হলো এটা একটা জীবনের অংশ, জাস্ট পার্ট অফ এ লাইফ। আমরা সেটাকে পার্ট অফ লাইফ মেনে নিই। এখন সবচেয়ে বড়, আমি যেটা আমার পেশেন্টদেরকে বলে থাকি, দেখেন এটা একটা রোগ, সত্য, আমাকে মানিয়ে নিতে হবে, কিন্তু রোগ মানে যে আমি শেষ তা কিন্তু না। এক্স্যাক্টলি। তো এমন হতে পারে যে আপনি যদি, আমাদের আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সব কিছু রুটিনের মধ্যে আনতে, আমাদের উচিত সবসময় রুটিনের মধ্যে চলা, আমরা চলি না। তো ডায়াবেটিস হওয়ার পরে আমি বলি, দেখেন আপনাকে আল্লাহ স্মরণ করেছেন যে আপনি রুটিনের মধ্যে চলে আসেন। তো আপনি যদি রুটিনের মধ্যে আসেন তাহলে দেখবেন যে একটা স্বাভাবিক মানুষের চেয়ে আপনি আরও বেশি সুস্থ থাকছেন, বেশি দিন বেঁচে থাকবেন। সুতরাং আমরা সচরাচর যেটা আমরা করতাম না, আপনি এখন যদি সেটা করেন আপনি আরও ভালো থাকবেন। সুতরাং এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আর ডায়াবেটিসের চিকিৎসার কথা যদি বলি, সারা পৃথিবীতে যত রকম মানে আধুনিক চিকিৎসার সব কিছু কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল, প্রত্যেকটা। ইভেন লেটেস্ট যেসব ড্রাগ আমেরিকাতে বা ইউরোপে ওরা রিসার্চ করে বের করে, প্রত্যেকটা ড্রাগ কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল। তো আমাদের চিকিৎসা রোগীদের হতাশ হওয়ার কিছু নেই। এবং এই চিকিৎসার অ্যাডভাইস নেওয়ার জন্য দেশের বাইরে যাওয়ারও নিশ্চয়ই প্রয়োজন নেই স্যার? একদমই না। ইভেন আমাদের ডায়াবেটিস চিকিৎসার যেটা বলে, আমাদের স্ট্যান্ডার্ড, আমাদের যারা এন্ডোক্রাইনোলজিস্টরা চিকিৎসা করে থাকেন, আমরা ইউজুয়ালি বেশিরভাগ ক্ষেত্রে আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন গাইডলাইন বা ইএএসডি গাইডলাইন ফলো করি। সুতরাং আমাদের এন্ডোক্রাইনোলজিদের চিকিৎসাটা একদম আমেরিকান বা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড একদম, এবং ওদের যত সব চিকিৎসা সবই কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবেল। সুতরাং এটার জন্য আমার মনে হয় না এটার জন্য বাইরের কারো কনসালটেশন এখানে একটা কমন আরেকটা প্রবলেম হয় অনেক ক্ষেত্রেই দেখা যায়, ডক্টর হিসেবে স্যার আপনারা প্রথমেই ইনসুলিন দিয়ে শুরু করা লাগে, অনেক পেশেন্টের শুরু করা লাগে, এবং সেটা রুগীরা মেনে নিতে চায় না, যে আমি একটু তো ওষুধ খেলাম না, ব্যায়াম করে দেখি। এক্ষেত্রে যদি একটু অ্যাওয়ারনেসের জন্য বলেন। ধন্যবাদ। খুব ভালো জিনিস আপনি এই অবতারণা করেছেন। মানুষের ধারণা যে আমরা যদি ইনসুলিন শুরু করি আমি শেষ, আমি আর শেষ, বাদ দিতে পারবো না। ব্যাপারটা কিন্তু মোটেই তা নয়। ইনসুলিনের ব্যাপারটা হলো আমাদের যে ডায়াবেটিসের কথা বলি, আমাদের বাংলাদেশের ডায়াবেটিস বেশিরভাগই টাইপ 2 ডায়াবেটিস, টাইপ 1 খুব কম আছে। টাইপ 2 মানে হলো আপনার ডায়াবেটিসটা হয়েছে ইনসুলিন কার্যকারিতা কম, সেই কারণে আপনার শরীরে ইনসুলিন আছে বাট ইটস নট ওয়ার্কিং। তার জন্য কি হচ্ছে, আমাদের গ্লুকোজ ইউজ হচ্ছে না, রক্তে গ্লুকোজ আছে কিন্তু আমি শক্তি পাচ্ছি না, দুর্বল হয়ে যাচ্ছি। তাহলে যেহেতু কাজ করছে না, ওই কাজ করতে বেশি ইনসুলিন লাগে। তো শরীরে এমন হতে পারে প্রয়োজনের অতিরিক্ত ইনসুলিন আছে কিন্তু সেটা কাজ করছে না। আচ্ছা, তাহলে আমাদের ট্রিটমেন্টের মূল টার্গেট হওয়া উচিত ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় এমন ওষুধ। তবে একটা ব্যাপার চিন্তা করেন, যখন এই যে অতিরিক্ত ইনসুলিন তৈরি করতে হয়, আমাদের প্যানক্রিয়াস থেকে যে ইনসুলিন তৈরি হয় বিটা সেল, সে একসময় খুব ক্লান্ত হয়ে পড়ে, এক্সজস্টেড হয়ে যায়। তার জন্য আপনি চিন্তা করেন, আপনি যখন অতিরিক্ত কাজ করেন আপনি খুব ক্লান্ত হয়ে পড়বেন। তো আপনাকে যদি বিশ্রাম দেওয়া হয় আপনি কিন্তু পরদিন আবার অনেক কাজ করতে পারবেন। বাট ওই ক্লান্ত অবস্থায় আপনাকে যদি জোর করে কাজ করতে বলা হয় আপনি কিন্তু স্থায়ীভাবে অসুস্থ হয়ে পড়বেন। প্যানক্রিয়াসের ব্যাপারটাও তাই। সে যখন জোর করে চেষ্টা করে অতিরিক্ত ইনসুলিন তৈরি করতে, তো একসময় সে ক্লান্ত হয়ে পড়ে। তো এই সময় শুরুতে আমরা যদি ইনসুলিন, রোগী তো জানে না আসলে যে ডায়াবেটিস, বেশিরভাগ ক্ষেত্রে রোগী ধরা পড়ে না, অন্য কারণে টেস্ট করেছে দেখা গেছে ডায়াবেটিস। তো আমরা টেস্ট করে দেখি যে তার A1C দিয়ে আমরা মার্কার হিসাবে দেখি এটা অনেক বেশি। তার মানে হলো আমাদের ভিতরে প্যানক্রিয়াস, সে অলরেডি ক্লান্ত, তাকে বিশ্রাম দিতে হবে। খুব শর্ট পিরিয়ড, সে 2 সপ্তাহ 1 মাস যদি আমরা বাইরে থেকে ইনসুলিন দিই, এটা কিন্তু রিগেইনিং হয়, ফাংশনাল রিগেইনিং। মানে বিটা সেল যে গ্লুকোটক্সিসিটি বলি, গ্লুকোজের কারণে বিটা সেলের কার্যকারিতা যে কমে যায়, এই অংশটুকু রিকভারি হয়, যার জন্য পেশেন্ট দীর্ঘদিন ইনসুলিন ফ্রি থাকতে পারবে। ইভেন এমনও সম্ভব যে ওষুধও ছেড়ে দিতে পারছে, এরকম ঘটা সম্ভব। আচ্ছা, এই জিনিসটুকু আমাদের রোগীদেরকে বুঝতে হবে যে ইনসুলিন শুরু মানেই সব শেষ না। হ্যাঁ, তবে একটা জিনিস, আমাদের সবারই যেহেতু ভয় আছে, আমরা সচরাচর এমন সময় শুরু করি যখন আর কিছু অবশিষ্ট নেই। এই জন্য এটা হলো আমাদের মানুষের একটা ভ্রান্ত ধারণা চলে এসেছে এখান থেকে। খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন যে ইনসুলিন শুরু করেও আবার থামিয়ে দেওয়াও যায়। আরেকটা জিনিসও হচ্ছে কি, মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা আছে বা শুরু করতে চায় না, যে আমার ডায়াবেটিস হয়েছে, আমার তার এখন সব খাওয়া দাওয়া বন্ধ। ডায়াবেটিস হলেই যে আমার একদম ভাত টাচ করা যাবে না, মিষ্টি জাতীয় খাবার টাচ করা যাবে না, এইটা থেকে একটা মানসিক একটা ডিপ্রেশনেও চলে আসে। তো এই বিষয়ে তো যদি একটু গাইডলাইন দেন। যে ধন্যবাদ। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমরা মনে করি যখন ডায়াবেটিস হয় তখন সব খাওয়া দাওয়া ছেড়ে দিই। আসলে ডায়াবেটিক ডায়েট বলে কিছু নেই, সবসময় হেলদি ডায়েট। এই ডায়েটটা আমার কিন্তু সবসময় অনুসরণ করা দরকার ছিল।
আমাদের প্রয়োজনের অতিরিক্ত ক্যালোরি, প্রয়োজনের অতিরিক্ত সব কিছুই বিষ। আমরা প্রয়োজনের অতিরিক্ত ক্যালোরি গ্রহণ করে বিপদে পড়ি। সুতরাং আমাদের ক্যালোরি হতে হবে সুষম, আমার প্রয়োজন অনুযায়ী। আমরা কিন্তু কমিয়ে দিই না। সাধারণভাবে আমি যদি একটা এক্সাম্পল দিই, মনে করেন আপনাকে যদি আমি একটা বড় 1 মনের একটা ওয়েট কিছু তুলতে বলি যে আপনি দোতলায় উঠাবেন, আপনি কিন্তু পারবেন না। বাট 5 কেজি করে আপনি 3 মন উঠাতে পারবেন। সো ডায়াবেটিসের ব্যাপারটা এরকম যে আমাদের একবারে গ্লুকোজ লোড নেওয়ার অ্যাবিলিটিটা কমে যায়। সুতরাং আমরা সাধারণভাবে যেটা করে থাকি, ক্যালোরি অ্যামাউন্ট সেম, আমরা খাবারটাকে ভাগ করে ফেলি। জাস্ট খাবারটাকে ভাগ করে, আমাদের খাবার কিন্তু কমে যায় না। আরেকটা কমন ধারণা যে মানুষ যেহেতু কার্বোহাইড্রেট খেলে সুগার বেড়ে যায়, অনেক কার্বোহাইড্রেট বাদ দিয়ে দিচ্ছে। এটাও কিন্তু মারাত্মক ভুল ধারণা। কারণ আমাদের বডির স্বাভাবিক মেটাবলিক কার্যক্রম চলতে হলে মিনিমাম 40% বেশি কার্বোহাইড্রেট থাকতে হবে আমাদের খাবারের। তা না হলে, এটা খুব বড় সমীক্ষা, কয়েক লক্ষ লোকের উপর সমীক্ষা করে দেখা গেছে যে যারা 40%-এর চেয়ে কম কার্বোহাইড্রেট গ্রহণ করে এদের মৃত্যু ঝুঁকি বেশি। আবার 80%-এর বেশি কার্বোহাইড্রেট গ্রহণ করলে এদেরও মৃত্যু ঝুঁকি বেশি। সুতরাং আমরা সুষম বন্টন করব, প্রত্যেকটা নিউট্রিয়েন্টের, প্রত্যেকটা খাদ্য উপাদানের সুষম বন্টন করব। এটা হরমোন বিশেষজ্ঞ বা যে প্রশিক্ষিত নিউট্রিশনিস্ট তারা আপনাকে ভালো উপদেশ দিতে পারবে। গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বললেন যে স্যার, এই যে কার্বোহাইড্রেটের কম পরিমাণে খেলে, 40%-এর কম খেলে দেখা যায় যে মৃত্যু ঝুঁকি পর্যন্ত থাকতে পারে। কিন্তু এখনকার লাইফস্টাইল মডিফিকেশনের জন্য গিয়ে মানুষজন কিন্তু ডায়েট গ্রহণ করে, যেটা কিটো ডায়েট, এরকম বিভিন্ন রকম ডায়েট আছে যেগুলি নিচ্ছে এবং ঝুঁকিতে পড়ছে। সেই বিষয়টা তাহলে তো এটার সাথে সম্পর্কিত স্যার। হ্যাঁ, একটা জিনিস আমি আমাদের রোগীদেরকে বলি, দেখেন এই যে ডায়াবেটিস এবং ওবেসিটি দুটো একটার সাথে একটা সম্পর্কযুক্ত। মানে ওবেসিটির জন্য ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, ডায়াবেটিস হয়। তো আমরা শরীরটাকে কমাতে চাই, আমরা সবসময় বলি যে ওজন কমাতে হবে। তো ওজন কিভাবে কমাবেন? আমি যদি শর্টকাট একটা জিনিস বলি যে আপনার 10 তলা থেকে নিচে নামবেন, সবচেয়ে সহজ উপায় কি? লাফ দিবেন। আমার টার্গেট যদি নিচে নামা বলি, আমি কিন্তু সাকসেসফুল। কিন্তু এর সাথে যে আনুষঙ্গিক জটিলতা, আমার হাত পা ভেঙে যাবে, এটা জিনিসটা আমি কনসিডার আনলে এটা একদমই ওর্স ডিসিশন। সো ওজন লসের আমাদের অনেক উপায় আছে, বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক অনেক উপায় আছে। তো আমরা শর্টকাট যদি ওয়েট লসকে টার্গেট করি, আমরা অবৈজ্ঞানিক বিভিন্ন উপায় গ্রহণ করতে পারি। কিন্তু আমরা সঠিকভাবে নেব যাতে আমরা ওজন কমাবো এবং তার উপকারিতাগুলো পেতে চাইবো। আমি আরও একটু এক্সাম্পল দিয়ে বলি। মনে করেন একটা বড় শরীরটাকে যদি আমরা একটা বড় বিল্ডিং ধরি, ছোট শরীর শুকনা শরীর একটা ছোট বিল্ডিং ধরি, তাহলে আমি ছোট বিল্ডিং বানাবো, ওকে আমি সিমেন্টটা বাদ দিয়ে দিলাম। তো এটা করলে যেমন হবে, আমার বিল্ডিংটা হবে কিন্তু সেটা স্থায়ী হবে না। এরকম আমি যদি একটা অংশ খাবারের বাদ দিয়ে দিই, ব্যাপারটা এরকম হবে। আমার প্রত্যেকটা উপাদানই লাগবে পরিমিতভাবে, প্রত্যেকটাই কম। আমরা ওভার ক্যালোরি কাট অফ করবো, বাট প্রত্যেকটা পুষ্টির প্রপোর্শন, যেটা কার্বোহাইড্রেট বলি, প্রোটিন বলি, ফ্যাট বলি, নিউট্রিয়েন্ট বলি, ভিটামিন বলি, এগুলো প্রপোর্শনটা ঠিক থাকতে হবে। সব কিছু আমরা কিন্তু পরিমাণটা কম। খুবই চমৎকার উদাহরণের মাধ্যমে স্যার সহজ করে আমাদের দর্শকদের বুঝিয়ে দিচ্ছেন। নিব ছোট্ট একটি বিরতির পরে এসে আমরা আবার এই বিষয় নিয়ে কথা বলবো। স্যার, বিরতির আগে আমরা যেটা বলছিলাম, ডায়েটটা আমাদের সবই খেতে হবে, কিন্তু পরিমাণ মতো এবং নিয়ম অনুযায়ী খেতে হবে। এছাড়াও স্যার, ওজন কমানোর জন্য কি অন্য কোনো উপায় বা আধুনিক কোনো চিকিৎসা ব্যবস্থা আছে যেটা গ্রহণ করে মানুষ একটু মানে অ্যাসিস্ট পায় এই কষ্টকর জার্নিটাতে? হ্যাঁ, ধন্যবাদ। আমরা যদি ওজন লসের কথা চিন্তা করি, ইভেন ডায়াবেটিসের ক্ষেত্রে একটা জিনিস আপনাকে বলে রাখি, এখানে ডায়াবেটিস কিন্তু টাইপ 2 ডায়াবেটিস কিন্তু প্রতিরোধযোগ্য। এটা কিন্তু প্রতিরোধ করা যায়। আমরা যদি সুষম যেটা বললাম, খাবার অভ্যাসটা এবং লাইফস্টাইলটাকে ঠিক রাখি, প্রায় 70% ক্ষেত্রে ডায়াবেটিস প্রতিরোধ করা যায়, বা ইভেন অনসেটটাকে অন্তত 5-10 বছর ডিলে করা যায়। ধরে নেন আমার ওষুধ ডায়াবেটিস যদি ধরে নেন 40 বছরে হতো, আমি লাইফস্টাইল মডিফাই করে এটাকে হয়তো 60 বছরে নিয়ে গেলাম ধরে। আর ডায়াবেটিসের জটিলতা দিয়ে যেসব মৃত্যু আমরা বলি, এই জটিলতাগুলো হতে 15-20 বছর লাগে। তাহলে দেখেন আমার কিন্তু লাইফ স্প্যান শেষ করে ফেলেছি। ডায়াবেটিস জটিলতা চিকিৎসা না করলেও কিন্তু পরবর্তীতে আমার অসুবিধা হবে। মানে অনেকের যেটা থাকে যে লাইফে পরিবারের বাবা বা দাদা ছিলেন, তারা ধরেই নেয় আমার ডায়াবেটিস হবে, তো তারা চাইলে প্রিভেন্ট করতে পারে। যেমন অন্য রোগগুলি আমরা ভ্যাকসিনের মাধ্যমে প্রিভেন্ট করতে পারি, এটা জীবন পদ্ধতির যদি কন্ট্রোল রাখি তাহলে এটা প্রিভেন্ট করা যায়। তো যেটাতে মূল কথা ছিল যে ওজনের ব্যাপারটা, তো আমরা যে লাইফস্টাইল বললাম, লাইফস্টাইল গুরুত্ব তো থাকবেই, এক্সারসাইজের ব্যাপার থাকবেই। এছাড়া আমাদের কিছু ওষুধ আছে, কিছু মুখে খাবার ওষুধ আছে, কিছু ইনজেকশন আছে। সো আমরা যদি ওভারঅল গ্রুপ চিন্তা করি, 5টা গ্রুপের ড্রাগ ইউএস এফডিএ অ্যাপ্রুভড। সচরাচর ইউএস এফডিএ অ্যাপ্রুভড মানে আমরা ধরে নিই যেটা স্ট্যান্ডার্ড। এর মধ্যে
কয়েক ধরনের, মানে মুখের ওষুধ এক ধরনের এবং ইনজেক্টেবল 2 ধরনের ওষুধ বাংলাদেশে অ্যাভেলেবেল। ওকে। এবং দেখা গেছে যে এক সময় অতি স্থূল যারা, এদের কারো কারো পাকস্থলীতে অপারেশন করতে হতো। তো এই যে নতুন বললাম, নতুন ইনজেকশন আসার পরে এই অপারেশনের হার প্রায় শূন্যের কোঠায় চলে গেছে। মানে এই নতুন ওষুধগুলো এতটাই ইফেক্টিভ যে আমাদের এই ওজনের জন্য অন্তত অপারেশন করার প্রয়োজন হয় না। এবং এর প্রত্যেকটা জিনিস বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবেল। যেটা আমেরিকাতে অ্যাভেলেবেল সেটা বাংলাদেশে অ্যাভেলেবেল, ইউরোপে অ্যাভেলেবেল সেটা বাংলাদেশে অ্যাভেলেবেল। সুতরাং এগুলো কিন্তু আমরা সহজেই চিকিৎসা করতে পারি এবং আমাদের অনেক রোগী আছে, আপনি ফেস করে দেখবেন যে ওজনের জন্য তাদের অনেক রকম জটিলতা হচ্ছে। তার ঘুম হচ্ছে না, স্মৃতিশক্তি কমে যাচ্ছে, হাঁটুতে ব্যথা, নড়তে চড়তে কষ্ট হয়, অনেক শ্বাসকষ্ট হয়। তো এগুলো যদি আমরা জাস্ট ওজনটাকে একটু কমিয়ে আনতে পারি, 5 থেকে 7% ওয়েট লস করতে পারি, তার কিন্তু জীবনযাত্রার মান অনেক চেঞ্জ হয়ে যায়, অনেক চেঞ্জ হয়ে যায়। এখন স্যার আপনি যেমন ওজনের বাড়ার কথা বললেন, স্যার এখন চাইল্ডহুড ওবেসিটিটাও একটা অনেক বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই চাইল্ডহুড ওবেসিটি বা অ্যাডোলেসেন্ট ওবেসিটি নিয়ে কি এই সেম ওষুধগুলি ব্যবহার করা যাবে? ধন্যবাদ। এটা একটা জিনিস বলেছেন। আমাদের যে চাইল্ডহুড ওবেসিটি নিয়ে আমরা খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত এখন, কারণ আমাদের বাচ্চাদেরকে আমরা খাবার দিচ্ছি ফাস্টফুড, আমরা এটাকে স্ট্যাটাস মনে করছি। বাচ্চাদের খেলার জায়গা নেই, স্কুলে জায়গা নেই। সুতরাং সব ক্ষেত্রেই আমাদের এই সব ঝুঁকি, উচ্চ ঝুঁকির কারণে আমরা স্ক্রিন ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। আমাদের বাচ্চারা খেলতে চায় বললেও তারা খেলতে রাজি হচ্ছে না, তারা স্ক্রিনের উপর সময় কাটাচ্ছে। সো এইসব কারণে আমাদের ওবেসিটি, আমাদের একটা রিসেন্টলি আমাদের একটা সমীক্ষা ছিল স্কুলে, ঢাকার কিছু স্কুলে দেখা গেছে প্রায় 40% বাচ্চা ওবেস, মানে আমাদের যে ইসের ক্রাইটেরিয়া যদি ফুলফিল করি। আরও ইম্পর্টেন্ট আরেকটা জিনিস বলি, খুব ভয়ঙ্কর আসলে, প্রায় আমাদের 15%-এর প্রায় মানে প্রি ডায়াবেটিস বা ডায়াবেটিস পর্যায়েও চলে আসছে স্কুলের বাচ্চা, মানে যারা ওবেস তাদের এরকম। সো এটা একটা ভয়ঙ্কর ওয়ার্নিং আমাদের জন্য। তাহলে আমাদের ছোটোবেলা থেকেই এই জিনিসগুলোকে, আমাদের লাইফস্টাইলের ব্যাপারটাকে, এর ভয়াবহতা সম্পর্কে আমাদের ওভারঅল প্রচার করতে হবে। আপনার মাধ্যমে, এখন টিভির মাধ্যমে আমার দর্শকদের বলতে চাই, আমরা এখন থেকে সচেতন হব। আমরা একটা সুস্থ জাতি করতে চাই। বাচ্চা যখন, জাস্ট এটাকেও আমি যদি বলি, একটা বাচ্চার যখন বাচ্চার লাইফ, এটা হলো বিল্ডিংয়ের ফাউন্ডেশন। ফাউন্ডেশনটা যদি দুর্বল হয়, সেই বিল্ডিং কখনোই স্থায়ী হবে না, শক্তিশালী হবে না। তাহলে এই বাচ্চাকে আমি সুস্থভাবে গড়ে তুলব, বাচ্চার ওবেসিটিকে আমরা প্রতিরোধ করব। আমাদের সুষম খাদ্যাভ্যাস, ব্যায়ামের ব্যবস্থা করতে হবে। যদিও আসলে একটা বাস্তব না ঢাকা শহরের জন্য যে আমাদের জায়গা নেই, তবু আমাদের পরিবারের সবার উচিত সময় বের করা, যেখানে খেলার জায়গা আছে সেখানে নিয়ে যাওয়া, অথবা ঘরের মধ্যেই যে কোনোভাবে ব্যবহার করা। এটা আমাদের ওষুধের কথা বললেন, এখন পর্যন্ত যেসব ওষুধ আছে সোফার 12 বছরের নিচে কোনো ওষুধ আসলে এখন পর্যন্ত রিকমেন্ডেশন হয়নি। কিছু ট্রায়াল হয়েছে ইউএসএতে, কানাডাতে ট্রায়াল হয়েছে। 10 বছর পর্যন্ত ওরা দেখেছে কোনো প্রবলেম হয়নি। হয়তো খুব শীঘ্রই 10 বছর পর্যন্ত ওষুধের ব্যাপারগুলো রিকমেন্ডেশন চলে আসবে, এখনও আসেনি। আরও কম বয়সে হয়তো বা দেয়া যায়। এটার মানে যেগুলো ইনসিডেন্টালি দিয়ে আমাদের যেসব ডকুমেন্ট সোফার হাতে এসেছে, যে হয়তো বা দেওয়া যাবে, কিন্তু এখন পর্যন্ত এভিডেন্স খুব স্ট্রং না, যার জন্য কোনো রিকমেন্ডেশন। বাচ্চাদের আমি তাহলে ওষুধের না দিয়ে আপনি তাদের তো খাদ্য অভ্যাসটাই যদি ঠিক করা যায়, এটা একটা সময় ছিল স্যার আমাদের দেশে পুষ্টিহীনতায় বাচ্চারা অনেক মারা যেত। জি, কিন্তু এখন কিন্তু নাদুস নুদুস বাচ্চা এবং গোলগাল বাচ্চা না হলে ইয়েটা হয় না। তো এই খাদ্যাভ্যাসটা তো বাবা মারাই প্রথমে জোর করে খাওয়ার ইয়েটা করে। এই বিষয়ে একটু যদি বলেন, মানে প্যারেন্টস অ্যাওয়ারনেস। এখানে সবচেয়ে বড় যে জিনিস দেখেন, আমাদের সবসময় বাচ্চার মায়ের কমপ্লেন, বাবার কমপ্লেন যে আমার বাচ্চা কিছু খায় না। ওর প্রয়োজন নেই, ও খাবে কেন? আমাদের ব্রেনের যে একটা কন্ট্রোল সিস্টেম, হাইপোথ্যালামাস বলি, ওটা কিন্তু খুব টাইটলি রেগুলেটেড। তার প্রয়োজন ততটুকু ইনটেক হবে। আপনি দেখেন রাস্তার বাচ্চা, ওকে খাবার দেন, সে রাস্তা থেকে ময়লা সহ খাচ্ছে। কেন খাচ্ছে? বিকজ ওর প্রয়োজন। আমার বাচ্চার বা যে প্রয়োজন নেই তাই সে খেতে যাচ্ছে না। হ্যাঁ, বাচ্চা সুখ না হোক, অসুবিধা নেই। যে বাচ্চা অ্যাক্টিভলি খেলাধুলা করছে সে সুস্থ। আমরা সুস্থ বাচ্চা চাই, আমরা মোটা বাচ্চা চাই না। এক্স্যাক্টলি, মোটা বাচ্চাও যে একটা অসুস্থতার কারণ, এটা আমরা কিন্তু অনেক সময় ভুলে যাই, এখন আমরা আবার রিয়েলাইজ করতেছি। এবং বাচ্চারা যখন মোটা আসে আমাদের কাছে ওবেসিটির বাচ্চার নিয়ে, যে না ওকে তো খাবার কন্ট্রোল করতে পারছি না, ও এটা খায় সেটা খায়। আমি দেখেন, ও কি খাবার এই চীনে জন্মগ্রহণ করেছে? আমরাই ওকে চিনিয়েছি, আমরাই ওকে জানিয়েছি। সুতরাং যে নতুন বাবা মাদের জন্য আমার উপদেশ, ছোট বাচ্চার যেটা হয়ে গেছে তাদের তো মডিফাই করবো, মডিফাই করা কিন্তু অনেক কষ্টের। আমরা প্রথম থেকেই শিক্ষা দেবো যে এইগুলো যাতে আমরা না ইউজ করি, আমরা যেন এটাকে স্ট্যাটাস। আমাকে একটা এক্সাম্পল দিই। আমাদের হসপিটালের একজন স্টাফ, 4th শ্রেণীর কর্মচারী, সে এসে বলে বাচ্চা অনেক ওবেজ, স্যার একটা বার্গার না দিলে কেমন হয়? এটা কি খেতে পারবে না? না দিলে মানে তার কনসার্ন হলো এটাকে সে স্ট্যাটাস মনে করছে, এটাকে স্ট্যাটাসের জায়গা বানিয়ে ফেলেছে। অথচ তার কিন্তু ইনকাম খুব বেশি নয়, কিন্তু সে বাচ্চাকে বার্গার দেওয়াটা তার স্ট্যাটাস মনে করছে। তো এটা একটা ভয়ঙ্কর জিনিস। আমাদের এই মেসেজটা দরকার
যেটা আমরা বাচ্চাকে সুস্থ করতে চাই। বাচ্চাকে ভালোবাসা মানে বাচ্চাকে সুস্থভাবে গড়ে তোলা, বাচ্চাকে দেখতে সুন্দর করে অসুস্থ করে গড়ে তোলাটা আমাদের ভালোবাসা মোটেই নয়। ওকে, এখন স্যার আমি একটু এর উল্টা দিকে যাব স্যার। এই ইয়াং বাচ্চাদের মানে ছোট বাচ্চাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বাড়াটা আবার ঠিক মতো হচ্ছে না, মানে শর্ট স্ট্রেচার যেটাকে বলি। এই বিষয়ে তো এখন আধুনিক অনেক চিকিৎসা বাংলাদেশে অ্যাভেলেবল আছে, কিন্তু আমরা হয়তো জানি না। এই বিষয়ে একটু জানাবেন স্যার? ধন্যবাদ। এটাও আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমি আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই। দেখেন, আমরা খুব কমনলি ফেস করি যে একজন মেয়ের বাবা এসেছেন বা মা এসেছেন, যে মেয়ের বিয়ের বয়স হয়েছে কিন্তু ছোট বলে একটু আমরাই খুব সংকোচ বোধ করছি বা বিয়ে হচ্ছে না, এরকম। হ্যাঁ, এরকম একটা আমাদের জন্য একটা শর্ট স্ট্যাচারটা আমাদের জন্য একটা ট্যাবুর মতো প্রায়। তো অথচ এই সময়টাতে আমাদের আসলে কিছু করণীয় নেই। এটা যদি করতে হয় সেটা ইউজুয়ালি 14 বছর, বা যদি কাট অফ বলি মোটামুটি 14 বছর অ্যারাউন্ড, কোনো ক্ষেত্রে সম্ভব। আসলে বোন এজের উপর নির্ভর করে, এটা বোনের ম্যাচুরিটির উপর নির্ভর করে, হাড়ের ম্যাচুরিটি। তো যদি এই বয়সের আগে আসতো তাহলে হয়তো বা আমরা কিছু করতে পারতাম। এখানে একটা জিনিস আমি বলে রাখি, যেসব কারণে বাচ্চা বড় হচ্ছে না, একটা হতে পারে তার পারিবারিক মা বাবা ছোট, কিছু জেনেটিক রোগ আছে যেটার কারণে বাচ্চা ছোট হয়, পুষ্টির কারণে বাচ্চা ছোট হয়, এবং কিছু হরমোন রোগের কারণে বাচ্চারা ছোট হয়, যার মধ্যে আপনি আগে বলেছিলেন থাইরয়েড কমন কজ। গ্রোথ হরমোন বলে একটা হরমোন আছে যেটা আমাদের বাচ্চাদের বৃদ্ধি বিকাশে সহায়তা করে। গ্রোথ হরমোন ঘাটতির জন্য বাচ্চা ছোট হয়। এছাড়া প্যারাথাইরয়েড হরমোন আছে, কর্টিসোল আছে, এরকম বেশ কিছু হরমোন আছে যেগুলো বাচ্চার গ্রোথের সাথে সম্পর্কযুক্ত। সো আমরা যদি সঠিক সময়, এটা অবশ্যই আগে, প্রিফারেবলি 14 বছরের আগে, আমরা যদি এদের রোগ নির্ণয় করতে পারি, এদের চিকিৎসা দিয়ে এর স্বাভাবিক উচ্চতায় নিয়ে আসা সম্ভব। এখানে একটা জিনিস এখানেও আমি বলে রাখি, গ্রোথ হরমোনও কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল। এটার গ্রোথ হওয়ার জন্য এর চিকিৎসা বাংলাদেশে অ্যাভেলেবেল, আমরা অনেকেই জানি না, এই জন্য আমরা সঠিক সময়ে চিকিৎসা নিতে আসি না। সুতরাং আমি আমাদের গার্জিয়ানদেরকে বলবো, যদি আপনি আপনার বাচ্চার উচ্চতা নিয়ে শঙ্কিত হন যে বাচ্চা বড় হচ্ছে না, অথবা বাচ্চাকে শর্ট, ক্লাসে অন্যদের সমসাময়িকদের চেয়ে শর্ট, সুতরাং নিকটস্থ একটা হরমোন বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করুন। তিনি নির্ধারণ করতে পারবেন কেন এটা শর্ট হচ্ছে এবং সেই অনুযায়ী চিকিৎসা দিতে পারবেন। প্রত্যেকটা চিকিৎসা বাংলাদেশে অ্যাভেলেবেল। তবে অবশ্যই এখানে মানে জানায় রাখা উচিত যে এটা একজন এন্ডোক্রাইনোলজিস্ট বা হরমোন বিশেষজ্ঞের পরামর্শই নিতে হবে। কারণ আমরা অনেক সময় পেশেন্ট পাই যে ইয়াং মানে ছোট বা হাইট বাড়ছে না, শুকনা, তখন লং টাইম স্টেরয়েড খেয়ে তারপর আসছে বাচ্চারা। তো এই বিষয়ে স্যার অ্যাকচুয়ালি এই উচ্চতা, বাড়তি উচ্চতা বা ওজন নিয়ে অ্যাকচুয়ালি কাজ যে আপনারা করেন স্যার, এটা আমি অ্যাকচুয়ালি আপনার মাধ্যমে দর্শকদেরকে জানতে যে এই সচেতনতা খুবই জরুরি। স্যার নিব একটা ছোট্ট বিরতি, বিরতির পরে এসে আমরা এই বিষয়ে আরও ডিটেলস কথা বলবো। স্যার আমরা যেটা জানছিলাম যে বাচ্চাদের বেড়ে ওঠা নিয়ে আমরা কথা বলতে পারি, কিন্তু একটা বাচ্চা যখন ম্যাচিউরড হয়ে গেল তখন তো আসলে কিছু করণীয় নাই। সেই সময় কি দীর্ঘমেয়াদী স্টেরয়েডের কোনো ভূমিকা আছে? কারণ এরকম অনেক মানে গ্রাম্য চিকিৎসার মাধ্যমে আমরা রোগীদের অনেক ক্ষতি নিয়ে আসে, সেই জন্য বলছি। স্টেরয়েডের ব্যাপার একটা খুব কমনই, যে আমাদের বাচ্চারা যে শুকনা, ওদেরকে মানে জাস্ট গরু মোটা তাজা করেন, যে স্টেরয়েড খেয়ে মোটা তাজা হয়ে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু ক্ষতি অনেক বেশি। এটা বডির এমন কোনো সিস্টেম নাই যেটা অ্যাফেক্টেড হয়। দেখা যায় ছোটো বাচ্চাকে স্টেরয়েড খেয়ে তার ইভেন ডায়াবেটিস হয়, হাড় ক্ষয় হয়ে যায়, খুব ফ্রাজাইল হয়ে যায়, খুব সহজে ভেঙে যায় হাত পা, এদের প্রেশার বাড়ে, এদের লবণের তারতম্য হয়। সুতরাং স্টেরয়েড খুবই একটা ভয়ঙ্কর জিনিস। আর একটা জিনিস বলে রাখি, স্টেরয়েড অধিক ইনিশিয়ালি একটু হাইট হয় বটে, স্টেরয়েড আসলে হাইটের জন্য না, মূলত ওজনের জন্য ইউজ করে থাকে। মানে যারা করে থাকে বলাটা ঠিক হবে না, আসলে লোকজন ভুল ইন্টারপ্রিট করবে যদি ভুলভাবে কেউ গ্রহণ করে থাকে। এখন কিছু একটা ব্যাপার আছে, রুচিবর্ধক কিছু ওষুধ আমাদের অনেক চিকিৎসকরাই জেনে বা না জেনে ইউজ করেন। এই রুচিবর্ধক ওষুধ কিছু হরমোনাল প্রোডাক্ট আছে যারা মানে মা বাবার যেমন কমপ্লেন করে যে বাচ্চা খাচ্ছে না, এই রুচিবর্ধক ওষুধ আসলে কিছু হরমোন, এই হরমোনের কিন্তু জটিলতা অনেক বেশি। সুতরাং আমরা বলবো যে কোনো সঠিক রিকমেন্ডেশন ছাড়া রুচিবর্ধক কোনো ওষুধও যেন বাচ্চারা গ্রহণ না করে, এটা খুব জরুরি। আমি দেখেছি এরকম কিছু রুচিবর্ধক ওষুধ খেয়ে বাচ্চার খুব অল্প বয়সে এই যে ওষুধের ইনগ্রেডিয়েন্টটাও জেনে তারপরে এটা আমাদের মানে রেসপেক্টেড, আমরা সবাইকেই সচেতন করতে চাই এই ব্যাপারে, আমাদের চিকিৎসকদেরও সচেতন করতে চাই যে আমরা রুচিবর্ধকের ব্যবহারের ব্যাপারে যেন সতর্ক হই। অনেক খুবই সুন্দর করে গুছিয়ে স্যার আপনি যে মানুষের জন্য অ্যাওয়ারনেস
করছেন স্যার, এই জায়গাতে স্যার আমি আবারও যাব ওই পুরাতন গল্পে স্যার, ডায়াবেটিস নিয়ে। সো এই যে ছোটবেলা থেকে একজন বেড়ে উঠছে এবং একটা পর্যায়ে গিয়ে ডায়াবেটিস শনাক্ত হচ্ছে, তারপরে তার যদি চিকিৎসা না করে কি কি জটিলতায় পড়তে পারে? মানে ডায়াবেটিস তো অ্যাকচুয়ালি কোনো এরকম না যে আমার শরীর খারাপ লাগছে হওয়ার সাথে সাথে, আমাদের বেশিরভাগ ক্ষেত্রে হঠাৎ করেই ধরা পড়ে। তো না চিকিৎসা করলে কি কি ক্ষতি হতে পারে স্যার? এটার জন্যই এটা একটা ভালো কথা বলেছেন, যেটা আমাদের জানা দরকার। ডায়াবেটিস হয়ে কিন্তু ডায়াবেটিসের জন্য মানুষ মরে না, মরে ডায়াবেটিস জনিত জটিলতার কারণে। এক্স্যাক্টলি, মানে যা কিছু হয় ডায়াবেটিস জনিত জটিলতা। তাহলে আমাদের চিকিৎসার উদ্দেশ্য নট অনলি কন্ট্রোল ব্লাড সুগার, তার যাতে জটিলতা না হয়, জটিলতা প্রতিরোধ করতে পারে, এটা হলো আমাদের চিকিৎসার অংশ। আরেকটা জিনিস আপনি বললেন যে ডায়াবেটিস ধরা, ডায়াবেটিসের প্রসেস, রোগ তৈরি হওয়া শুরু হয় যখন তার প্রায় 15-20 বছর পরে ডায়াবেটিস প্রকাশিত হয়। এবং বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ জানে না যে সে ডায়াবেটিক। অন্য একটা জটিলতা হয়, তখন পরীক্ষা করে দেখা গেল যে তার আসলে ডায়াবেটিস ছিল। তার হার্ট অ্যাটাক হয়, দেখা গেল কারণ ডায়াবেটিস। পায়ে ঘা শুকাচ্ছে না, দেখা গেল কারণ ডায়াবেটিস। চোখে দেখছে না, চোখে সমস্যা হয়েছে, কারণ দেখা গেল ডায়াবেটিস। সো এই যে এই জিনিসগুলো আমরা খুব কমনলি ফেস করে থাকি, যে রোগী অন্য কোনো কারণে ডায়াবেটিস ধরা হচ্ছে, শনাক্ত হচ্ছে। তো আমরা আসি কেন, সুতরাং যাতে আমরা আর্লি ধরা পড়ে কীভাবে বলবো, আপনার একটা পরে আলোচনা আসি, আপনার মূল প্রশ্নেই আসি। যে যদি এই রোগীকে আমরা কিন্তু চিকিৎসা করতে পারি সঠিক সময়, তাহলে কিন্তু সে স্বাভাবিক লাইফ লিড করতে পারবে, একদম স্বাভাবিক লাইফ। কিন্তু যদি সে এটাকে গুরুত্ব না দেয়, নিয়ন্ত্রণ না করে, তাহলে আমি বলছি একদম এটা পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা অর্গান এফেক্ট করে। তার স্ট্রোক হওয়ার ঝুঁকি বেড়ে যায়, তার চোখ নষ্ট হওয়ার রেটিনোপ্যাথি বলি আমরা, এটার ঝুঁকি বেড়ে যায়, তার স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়, তার হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়, কিডনি নষ্ট হয়ে যায়। কিডনি খারাপ হওয়ার সবচেয়ে কমন কারণ হলো ডায়াবেটিস, সারা পৃথিবীব্যাপী। নার্ভ নষ্ট হয়ে যায়, জ্বালা পোড়া যন্ত্রণা, রোগী ঘুমাতে পারে না যন্ত্রণায়। হাত পায়ে ঘা হয়, যে ডায়াবেটিক ফুট বলি, এটা খুব বিভৎস আসলে, মানুষের দেখা গেল অঙ্গহানিরই কারণ এটা। সো যদি আমরা সঠিকভাবে চিকিৎসা না করি, এইসব জটিলতা হতে পারে। এবং মানুষের মৃত্যু বা যদি বলি অক্ষমতার মূল কারণ কিন্তু এই জটিলতা। ওকে স্যার, আপনি যেটা বলছিলেন যে ডায়াবেটিস, তাহলে এই যে জটিলতা ধরা পড়ার পরে আমরা জানলাম যে ডায়াবেটিসের কারণে এই জটিলতা, আমরা কি কোনো কিছু করতে পারি নিয়মিতভাবে যেটাতে আমি যেন ধরা পড়ে যে আমার ডায়াবেটিস হয়েছে, বা এমন কোনো সাইন সিমটম কি আছে যেটা জেনে আমি আচ্ছা আমার ডায়াবেটিস হলো কিনা এটা পরীক্ষা করতে পারি? ধন্যবাদ, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এটা সবাইকে, আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে জানাতে চাই যে দেখেন, আমাদের ডায়াবেটিস যেহেতু আমরা জানতে পারি না, বেশিরভাগ ক্ষেত্রেই জানতে পারি না, অ্যাসিমটোমেটিক থাকে, মানে লক্ষণ থাকে না। সুতরাং সিমটম, রোগ হওয়ার আগে আমরা স্ক্রিনিংয়ের মধ্যে আনবো। কতগুলো ক্রাইটেরিয়া করেছে, নির্ধারণ করা আছে। মনে করেন বয়স 40-এর পরে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে, সুতরাং বয়স 40-এর পরে প্রত্যেক বছরে আমরা অন্তত একবার চেক করা উচিত। বিশেষ করে যাদের উচ্চ ঝুঁকি আছে, উচ্চ ঝুঁকি মানে কি, যারা একটু ওবেজ, স্থূল, যাদের পরিবারে ফার্স্ট অর্ডার রিলেটিভ ডায়াবেটিক আক্রান্ত, যাদের একই সাথে উচ্চ রক্তচাপ আছে, যাদের একই সাথে কোলেস্টেরলের আধিক্য আছে, যে কোনো কারণে হয়তো জানে, যেসব মানে মায়ের বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে, মানে গর্ভপাত হয়ে যাচ্ছে, অথবা মায়ের বাচ্চাটা অনেক বড় হিসাবে জন্মগ্রহণ করেছে, ইভেন আমরা পলিসিস্টিক ওভারি সিনড্রোম, যেটা আমি আগে বলেছিলাম হরমোনজনিত কারণে মেয়েদের কিছু লক্ষণ প্রকাশ পায়, এদেরকে আমরা খুব আগে থেকে, মানে একটা তো 40 থেকে সবারই, 40-এর আগে থেকেই এদেরকে প্রতি বছরে আমাদের অন্তত একবার ডায়াবেটিসের চেক করা উচিত। তো এখানে আমরা দুইটা জিনিস বলি, চেক করলে একটা একদম নর্মাল হতে পারে, একদম ডায়াবেটিস হতে পারে। ইন বিটুইন একটা গ্রুপ আছে, যেটাকে বলে আমরা প্রি ডায়াবেটিস, মানে নর্মালও না আবার ডায়াবেটিকও না। সো যাদের প্রি ডায়াবেটিক, এরা কিন্তু ডায়াবেটিসের মানে চলে যাওয়ার উচ্চ ঝুঁকিতে থাকছে। সুতরাং এদের ক্ষেত্রে আমরা কিছু লাইফস্টাইল ইন্টারভেনশন জরুরি। আমরা বলবো যে তার খাবারের একটা ব্যালেন্স ডায়েট খেতে বলবো, তাকে যে আমাদের যে লাইফস্টাইল, যে রাত জাগা, সকালে ঘুম থেকে দেরিতে ওঠা বা ব্যায়াম না করা, আমরা এই ব্যাপারগুলোকে মডিফাই করার চেষ্টা করব। এবং এদের ক্ষেত্রে আমি বললাম যে যারা নেগেটিভ তাদের প্রতি বছরে একবার চেক, আর যারা উচ্চ ঝুঁকিতে আছে এদের 6 মাস পর পর আমাদের চেক করতে হবে, যাতে ডায়াবেটিস হওয়ার আগে অ্যাট দ্য ভেরি ফার্স্ট অনসেট আমরা এটাকে হ্যান্ডেল করতে পারি, যাতে তার এই জটিলতাগুলো না হয়, স্বাভাবিক লাইফ লিড করতে পারে। এছাড়াও তো স্যার, যাদের ধরেন অন্যান্য দীর্ঘমেয়াদী রোগ বা নন কমিউনিকেবল ডিজিজ, যেমন উচ্চ রক্তচাপে আক্রান্ত বা কোনো ওষুধ খাচ্ছে, ধরেন অ্যাজমার জন্য স্টেরয়েড জাতীয় ওষুধ খাওয়া লাগছে, তাদের ক্ষেত্রে কি এই নিয়মিত ডায়াবেটিস চেকের কোনো ভূমিকা আছে? বা স্বাভাবিকভাবেই এই যে যারা, যে আমি বললাম যাদের রিস্ক ফ্যাক্টরগুলো আছে, স্টেরয়েড ডায়াবেটিস হওয়ার একটা রিস্ক ফ্যাক্টর, সুতরাং যেসব রোগীর অন্য রিস্ক ফ্যাক্টরগুলো আছে তাদের কিন্তু খুব আর্লিতে আমরা এটাকে স্ক্রিনিংয়ের মধ্যে নিয়ে আসবো। ওকে। এবং হচ্ছে কি, যদি ঝুঁকির মধ্যে থাকে তাদের
কি প্রিভেনশন করলে এই যে আপনি বললেন প্রতিরোধের মাধ্যমে আমি লেন্ডারিং করতে পারি, আমি 10 বছর 20 বছর পরে ডায়াবেটিসের ঝুঁকিতে নিতে পারি, এক্ষেত্রে কি কোনো স্পেশাল ইয়ে থাকে যে আমি হবেই না বা হলেও আমার কোনো ঝুঁকি হবে না, পা কেটে ফেলার মতো ক্ষতির মুখে আমি পড়বো না? ধন্যবাদ। আমি আবারও বলছি, ডায়াবেটিস কিন্তু যোগ্য রোগ। এটা পুরোপুরি টাইপ 2 ডায়াবেটিসকে আমরা প্রতিরোধ করতে পারি। সো আমি যাদের বললাম যে যারা উচ্চ ঝুঁকিতে আছে, এদের এই যে প্রি ডায়াবেটিস যদি বলি, এই সময় মানে ডায়াবেটিস হয়নি কিন্তু উচ্চ ঝুঁকিতে, মানে নর্মালও না, এই সময় যদি আমরা তাকে লাইফস্টাইল ইন্টারভেনশনে আমরা অভ্যস্ত করতে পারি যে আপনি সঠিক সময়ে ঘুমাবেন, সঠিক সময়ে বিছানা থেকে উঠবেন, নিয়মিত ব্যায়াম করবেন, স্ক্রিন টাইম কমিয়ে দিবেন এবং সুষম খাদ্যাভ্যাস, আমাদের খাবারের যেন আমরা প্রয়োজনের অতিরিক্ত খাবার গ্রহণ না করি, পরিমিত, এটা প্রয়োজনে আপনি একজন নিউট্রিশনিস্টের পরামর্শ নেন যিনি আপনাকে সুন্দর করে খাদ্য তালিকা তৈরি করে দিতে পারবেন। তো এটা যদি আমরা অনুসরণ করি আমরা কিন্তু ডায়াবেটিস প্রতিরোধ করতে পারি। এটা একটু কমপ্লিটলি প্রিভেন্টেবল। কিছু কিছু ক্ষেত্রে যারা অতি উচ্চ ঝুঁকিতে আছে এদের ক্ষেত্রে কিন্তু আমরা এই প্রি ডায়াবেটিস স্টেজে কিছু কিছু ক্ষেত্রে চিকিৎসা শুরু করে দেওয়া হয়। কিছু কিছু ওষুধ আছে যেটা আমাদের এই ডায়াবেটিস হওয়াটাকে বাধা দিতে পারে, আমরা এটাও প্রয়োজনে ইন্টারভেন করতে পারি। সেটা আপনার ফিজিশিয়ান আপনার অবস্থা বুঝে, আপনার ঝুঁকির মাত্রা বুঝে সিদ্ধান্ত নেবেন তিনি ওষুধ দিবেন নাকি শুধু লাইফস্টাইলের উপরেই ফোকাস করবেন। ওকে স্যার, এইখানে স্যার আপনি কমপ্লিকেশনগুলির যে কথা বললেন, সেই কমপ্লিকেশনগুলির মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ কমপ্লিকেশন থাকে যে যৌন চাহিদা কমে যায় এবং রিপ্রোডাক্টিভ হেলথের উপরও একটা প্রভাব পড়ে এই ডায়াবেটিস হওয়ার কারণে। অনেক সময় দেখা যায় আমি ডায়াবেটিস না, কিন্তু এই উপসর্গগুলি নিয়ে আমি অন্য কবিরাজি চিকিৎসা করছে বা দীর্ঘমেয়াদী অন্য রোগ প্রতিরোধের জন্য কাজ করছে। তো এখানে সচেতনার জন্য কোনো উপদেশ আছে কিনা? ধন্যবাদ। এই আরেকটা জিনিস, মানে সেক্স একটা নিড, আসলে ফিজিওলজি মানে এটা নিয়ে আমাদের প্রায় সবাই কনসার্ন এবং এটা আসলে ট্যাবু মনে করার জন্য ডাক্তারের কাছে আসতে মানে একটু শাই ফিল করে, যার জন্য বেশিরভাগ ক্ষেত্রে কবিরাজি চিকিৎসা নেয়, যেটা একটা খুব ভ্রান্ত ধারণা। যারা চিকিৎসা করে উপকারের চেয়ে ক্ষতি বেশি হয়। তাহলে আমাদের এটা জানতে হবে কেন। তো কেন জানার জন্য এটা হরমোনজনিত কারণ হতে পারে, সেটা আমরা হরমোন বিশেষজ্ঞরা ডিল করি। এটা আমাদের ওখানে রক্তনালীর সমস্যা হতে পারে, অথবা সাইকোলজিক্যাল প্রবলেমও থাকতে পারে, সেটা রক্তনালীর বিশেষজ্ঞ ইউরোলজিস্ট বা সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট না বলি, সাইকিয়াট্রিস্ট, মূলত এদের কাছে ডিল করা উচিত পুরো ব্যাপারগুলো। আমরা আসি ডায়াবেটিসের সাথে, যেটা বলেছিলেন, ডায়াবেটিসের কারণে একটা হলো সেক্স হরমোন কমে যায় কিছুটা, এবং ডায়াবেটিস একটা আসলে রক্তনালীর রোগ, রক্তনালী নষ্ট হয়ে যায়। সো আমাদের পুরুষের সেক্সের যে ব্যাপারগুলো, এটা মূলত রক্ত সরবরাহ রিলেটেড। সো যদি এই রক্ত সরবরাহ ঘাটতি হয় তাহলে তার সেক্সুয়াল প্রবলেম হবে। সুতরাং আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণটা অতি অতি জরুরি। আর এরপরে যাদের প্রয়োজন হবে আমাদের কারণটা স্পেসিফাই করতে হবে। আমাদের কিন্তু 80 থেকে 90% কারণই মানসিক। সুতরাং আমাদের এই জিনিসটুকু আইডেন্টিফাই করতে হবে যে আপনার ওষুধ প্রয়োজন নেই, আপনার কোথায় প্রবলেম, আমরা সেটা আইডেন্টিফাই করব। যার হরমোনের প্রবলেম তাকে হরমোন দেবো, যার এই ডায়াবেটিস আছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করব, যার কোলেস্ট্রল বেশি আছে কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করব। সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের মানে সঠিক বৈজ্ঞানিক উপায়ে চিকিৎসায় স্বাভাবিক লাইফ লিড করতে পারছে। খুবই গুরুত্বপূর্ণ একটি উপদেশ পেল দর্শকরা। আমি চিনব ছোট্ট একটি বিরতির পরে আসছি স্যার। বিরতির আগে স্যার আমরা কথা বলছিলাম পুরুষের যৌন চাহিদার উপরে ডায়াবেটিসের যে একটা প্রভাব থাকে, এরকমভাবে তো মেয়েদেরও পিরিয়ড বা মেনস্ট্রুয়াল সাইকেলের সাথে একটা সম্পর্ক থাকে ডায়াবেটিসের, এই বিষয়ে যদি একটু কথা বলেন। ধন্যবাদ। আসলে আমাদের যে একটা মেয়ের যে স্বাভাবিক যে শরীরবৃত্ত যে চেঞ্জগুলো শুরু হয়, সে 9 থেকে 13 বছরের মধ্যে যে তার মেনস্ট্রুয়েশন শুরু হয়, তার আগে তার স্তন বৃদ্ধি পায়, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া যে কখন কীভাবে শুরু হবে। তো এই প্রত্যেকটা কাজ কিন্তু হরমোনজনিত কারণে হয়। হরমোনের কারণে কিছু ব্রেনের থেকে কিছু হরমোন আসে যেটা আমাদের ডিম্বাশয়কে ম্যাচিউর করে, সেই ডিম্বাশয়ের কিছু হরমোন আসে সেগুলো আমাদের যে স্বাভাবিক যে সেক্স অর্গান বলি, ইন্টারনাল বা এক্সটার্নাল সেক্স অর্গান, সেগুলোকে ম্যাচিউর করে। তার মানে যদি কোনো কারণে এইসব হরমোনের ইমব্যালেন্স তৈরি হয় বা তৈরি না হয় অথবা বেশি তৈরি হয়, সেক্ষেত্রে তার এই মেনস্ট্রুয়েশন রিলেটেড অ্যাবনর্মালিটি তৈরি হবে। তো খুব কমনলি আমাদের একটা বাচ্চার যখন মাসিক শুরু হয়, শুরুতে কয়েক বছর এমনিতে একটু অনিয়ম হতে পারে। এই সময় আসলে আমি যদি সাধারণভাবে বলি, সঠিকভাবে ডিম তৈরি হয় না, অ্যানুভুলেশন বলি, আর্লি স্টেজে হয়। সো এই সময় মাসিক অনিয়ম এমনিই হতে পারে, কিন্তু পরবর্তীতেও দেখা গেছে যে অনেক মেয়েদের
এই অনিয়মিত যে দেখা গেল 3-4 মাস ধরে মাসিক হয় না, এদের একই সাথে কারো কারো দাড়ি কোপ উঠে যাচ্ছে, লোম উঠছে মুখে, ব্রণ হচ্ছে অনেক বেশি। তো এইসব ক্ষেত্রে এগুলো কিছু মানে শরীরে পুরুষের হরমোন বেড়ে যায়। তো এসব কারণে তার এই যে মাসিকের অনিয়মিত হতে পারে। হরমোন এছাড়া থাইরয়েডের কারণে, থাইরয়েড হরমোন আমি আগে বলেছিলাম, থাইরয়েড হরমোনের কারণে মাসিক অনিয়মিত হয়। সুতরাং এই যে অনিয়মিত মাসিক, এটা হরমোনজনিত কারণটা মূল কারণ। এছাড়া আরও কিছু লোকাল কারণ হতে পারে, সেটা অন্য হয়তো গাইনি বিশেষজ্ঞরা ডিল করেন, কিন্তু এই হরমোনজনিত যে অংশগুলো সেগুলো আমরা ডিল করে থাকি। অনেক সময় দেখা যায় স্যার, ওই যে পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের মধ্যে ডায়াবেটিসের কিছু ওষুধ দেওয়া হয়, অনেকের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে, এই জন্য এই বিষয়টা নিয়ে যদি একটু সাধারণ। ধন্যবাদ। এখানে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এটাও কিন্তু একটা কমন, আমাদের ওভারঅল যদি ফ্রিকোয়েন্সি চিন্তা করি, প্রতি 6 জন মেয়ের একজন এরকম সমস্যা আছে প্রায়। হ্যাঁ, তো ফ্রিকোয়েন্সি কিন্তু অনেক বেশি, অনেক বেশি। তো এটাতে যেটা হয়, এটার আসলে বেসিক প্যাথোলজি, রোগটার কারণ যদি আমরা বলি, এটাও কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স একটা মূল কারণ। আমাদের ডায়াবেটিসের কারণ ইনসুলিন রেজিস্ট্যান্স, এটার মূল কারণ কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স। তার জন্য যেটা হয়, আমাদের ডিম্বাশয়ে অনেকগুলো, ডিমগুলো বড় পুরোপুরি হয় না, অল্প অবস্থায় আটকায় যায়। এই জন্য পেশেন্ট এসে বলে আমার তো সিস্ট আছে, মানে অনেকগুলো ছোট ছোট ডিম থাকে যেগুলো বড় হয় না। তো বড় না হলে কী হবে, ওখান থেকে ডিম হয় না, ডিম না হলে মাসিক হয় না। তো মাসিক না হলে ওখান থেকে যেটা হয়, যেখান থেকে পুরুষের হরমোন বেড়ে যায়, যার জন্য পুরুষের হরমোনের পুরুষের মতো লক্ষণ প্রকাশ পায়, তার দাড়ি কোপটা শুরু হয়, ব্রণ হয়, সো সামনের দিকের চুল পড়ে যায়। তো এই জিনিসগুলো আমরা কিন্তু এটার প্রথমে যেহেতু ইনসুলিন রেজিস্ট্যান্স একটা কারণ আমি বললাম, সুতরাং ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে প্রতিরোধ করে এমন কিছু ওষুধ তাদেরকে ইউজ করা হয় এটাকে রেজিস্ট্যান্স ওভারকাম করার জন্য। এটা একমাত্র চিকিৎসা না, আর অনেক চিকিৎসা আছে আমাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্নভাবে দিতে হয়। আর আরেকটা জিনিস দেখেন, ডিম যখন না হয়, ডিম না হলে বিয়ের পরে মা হতে সমস্যা হবে, তবে এটা আসার ব্যাপার হলে এটা চিকিৎসাযোগ্য, এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, এটা কমপ্লিটলি চিকিৎসাযোগ্য। এই জায়গাতে স্যার আমি আসবো, এই যে মা হতে দেরি হওয়া, ইনফার্টিলিটি নিয়ে কথা বলবো স্যার। একটু ছোট করে যদি বলেন যে ডায়াবেটিসের সাথে ইনফার্টিলিটির সম্পর্ক আছে কিনা, থাকলে এটাকে কিভাবে ওভারকাম করা যায়? হ্যাঁ, ডায়াবেটিসের সাথে ইনফার্টিলিটির সম্পর্ক আছে অবশ্যই, কিন্তু সেটা খুব একদম ডিরেক্ট 1-to-1 না। ওকে। যেমন পুরুষের কথা যদি বলি, যখন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে, নার্ভ নষ্ট হয়, এদের সেক্সুয়াল অ্যাবিলিটি বা এই কমতে থাকে। মেয়েদের ক্ষেত্রে যদি বলি একই রকম। এবং এর সাথে যে বললাম না, ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য আমাদের কিছু ডিম্বাশয়ের কিছু চেঞ্জ আসে। সো এরকম একদম এটা দিয়ে যে একদম 1-to-1 যে ডায়াবেটিস হলে যে তার ইনফার্টিলিটি হয়ে যাবে, ব্যাপারটা ঠিক এরকম না। তবে এর জন্য প্রেগনেন্সি রিলেটেড জটিলতাটা বেশি হয়, অনেক বেশি হয়। ওকে, তো ওই বিষয়। আর লাস্টে আরেকটা বিষয় নিয়ে, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, প্রেগনেন্সি রিলেটেড ডায়াবেটিস, জেস্টেশনাল যে ডায়াবেটিসটা হয়, এই সময় অনেকের ঝুঁকি থাকে যে আমাকে সব সময়ের জন্য এই ডায়াবেটিস বা ইনসুলিন ব্যবহার করতে হবে কিনা, বা এটার থেকে প্রতিরোধের কোনো উপায় আছে কিনা? এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। একটা আমি যদি আপনার ডায়াবেটিস বা আমার ডায়াবেটিস হয়, আমি শুধু একজন রোগীকে ডিল করছি, কিন্তু প্রেগনেন্সি ডায়াবেটিস মানে দুজনকে একসাথে, বাচ্চা এবং মা। বাচ্চার কিন্তু ডায়াবেটিস না, কিন্তু মার ডায়াবেটিস, যার জন্য বাচ্চা এফেক্টেড হচ্ছে। সুতরাং আমাকে দুইটা হেলথ একসাথে চিন্তা করতে হবে। এই ডায়াবেটিস যদি আমরা ভাগ করি, বলতে পারি কারো হয়তো আগে থেকে ডায়াবেটিস আছে, সে জানে যেটা প্রেগনেন্সিতে কন্টিনিউ হচ্ছে, অথবা আগে থেকে ডায়াবেটিস ছিল, সে জানে না, প্রেগনেন্সিতে প্রথম ধরা পড়েছে, অথবা প্রেগনেন্সি হরমোনের কারণে নতুন করে ডায়াবেটিস হয়েছে। আমরা যেটা বলি, প্রেগনেন্সিতে যেসব হরমোনগুলো তৈরি হয়, এগুলো সবাই অ্যান্টি ইনসুলিন, মানে সবগুলো ইনসুলিনের কার্যকারিতা বন্ধ করে। তাহলে ইনসুলিন আমাদের সুগার কমাচ্ছে, বাকিগুলো সুগার বাড়াচ্ছে, দুইটার মধ্যে যে ব্যালেন্স কোথায় গিয়ে থামবে? সো যদি ওটার ব্যালেন্স বেশি হয়, পেশেন্টের ডায়াবেটিস হবে। যদি ইনসুলিন ব্যালেন্স ঠিক থাকে, তাহলে সে নর্মাল মেনটেন হবে। সুতরাং আমাদের এই যে প্রেগনেন্সি ইনডিউস ডায়াবেটিস, এখন চিকিৎসার ব্যাপারে যদি বলি, বাচ্চার সাথে মার যোগাযোগ হচ্ছে প্লাসেন্টা বা ফুল, আমরা স্বাভাবিকভাবে গর্ভফুল বলি, প্লাসেন্টার মাধ্যমে বাচ্চা মার সাথে যুক্ত থাকে। এখানে দেখেন, রোগ কিন্তু মার, বাচ্চার না। কিন্তু আমাদের যতগুলো মুখের ওষুধ আছে সবগুলো কিন্তু প্লাসেন্টা ক্রস করে বাচ্চার শরীরে চলে যাচ্ছে। তাহলে বাচ্চার রোগ নেই, আমি ওষুধ দিয়ে দিলাম, বাচ্চা কিন্তু উচ্চ ঝুঁকিতে চলে যাচ্ছে। এই জন্যে এই সময় ইনসুলিন, আমাদের একটা ভয় আছে যে ইনসুলিন আমরা, ইনসুলিন বাচ্চার শরীরে যেতে পারে না, এটা শুধু আপনাকে চিকিৎসা করবে, মাকে চিকিৎসা করবে। এই জন্য আমরা প্রেগনেন্সিতে অবশ্যই ইনসুলিন দিয়ে চিকিৎসা করব। আরেকটা জিনিস, যদি আপনার এটা প্রেগনেন্সি ইনডিউস ডায়াবেটিস হয়, প্রায় 90% ক্ষেত্রে ডেলিভারির সাথে সাথে ওই দিনই তার ডায়াবেটিস ভালো হয়ে যায়। এদের কেউ কেউ পারসিস্ট করে,
তবে আরেকটা জিনিস মনে রাখবেন, যার একটা প্রেগনেন্সিতে ডায়াবেটিস হয়েছে, তার পরবর্তীতে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেশি। এদের ইন দ্য লাইফ টাইম ডায়াবেটিস হয়ে যাওয়ার ঝুঁকি অন্যদের চেয়ে প্রায় 4 গুণ বেশি। কিন্তু খুব সুন্দর করে একটা জিনিস জানা গেল যে প্রেগনেন্সির অবস্থায় অনেকেই বলে যে আমি ইনসুলিন নিব না, মুখের ওষুধ খেয়ে এটা কন্ট্রোল করা যায় কিনা, কিন্তু কেন এটা ইনসুলিন নিতে হবে সেই বিষয়টা খুব সুন্দর করে বললেন স্যার। আরও অন্যান্য হরমোনজনিত বিষয়ে দর্শকদের জন্য খুব সুন্দর করে বললেন স্যার। অনেক অনেক ধন্যবাদ, এবং আমি আশা করি যে দর্শকদের প্রত্যেকটি জিনিসই অনেক উপকার হবে স্যার।